যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের অনুরোধে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ, চলছে তদন্ত। জনবল সংকটে 6 মাস ধরে বন্ধ বেনাপোল বন্দরের পরীক্ষাগার। হচ্ছে না কৃষি পণ্য এবং বীজের মান পরীক্ষা। ভাইরাস ঝুঁকিতে দেশের কৃষিখাত, নিয়োগের কাজ চলমান জানালো কর্তৃপক্ষ। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় বেড়েছে মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা। রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। সম্ভাবনার দ্বার উন্মোচন বলছে ব্যবসায়ীরা। এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন বাজেট ঘোষণা পাকিস্তানের। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি 20%। সেনাবাহিনীর বাজেট বেড়ে হলো 2.5 লাখ কোটি রুপি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। নিজস্ব খরচে তৈরি করা ফাইবার নেটওয়ার্ক এবার গুটিয়ে নিতে হচ্ছে মোবাইল অপারেটরদের। চাইলেই কিনতে পারবে ফাইবার সেবাদাতা প্রতিষ্ঠান। বিটিআরসি বলছে, ইন্টারনেট সেবার মান বাড়াতে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে মোবাইল অপারেটরদের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ভাড়া নিতে পারবে ডার্ক ফাইবারও, তাই ট্রান্সমিশন নেটওয়ার্ক আর রাখতে পারবে না তারা। যদিও কমিশনের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং 6 এনটিটিএন অপারেটর মিলে 1,84,417 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এর বাইরেও মোবাইল অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক রয়েছে 8,221 কিলোমিটার। বর্তমানে টেলিযোগাযোগ খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বিটিআরসির খসড়া আইনে মোবাইল অপারেটরদের শুধু ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিতে পারবে, আর ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দিবে লাইসেন্সধারী এনটিটিএন কোম্পানি। এসব কোম্পানি থেকে ডার্ক ফাইবার ভাড়া নেবে মোবাইল অপারেটররা, তাই তাদের কাছে ফাইবার নেটওয়ার্ক থাকার প্রয়োজন নেই বলে মনে করছে বিটিআরসি। রাফলি আমরা 1-1.5 বছর সময় তাদেরকে দিব। এর মাঝখানে তাদের যে ট্রান্সমিশন নেটওয়ার্ক আছে, এই ট্রান্সমিশন নেটওয়ার্ক থেকে তারা ডিসপোজ অফ করবে। অ্যান্ড দেয়ার আফটার মোবাইল অপারেটররা কোনো ট্রান্সমিশন নেটওয়ার্ক ওন করবে না। ট্রান্সমিশন নেটওয়ার্ক দেবে হচ্ছে এনটিটিএন। নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সামিট এবং ফাইবার অ্যাট হোম। মোবাইল অপারেটররা চাইলে নেটওয়ার্ক অধিগ্রহণে প্রস্তুত রয়েছে ফাইবার অ্যাট হোম। আমি ইনফ্রাস্ট্রাকচার গাইড অনুসারে যে তাদের লিজ ফাইবার বা যে কোনো জিনিস এনটিটিএনকে দিতে পারে, সেটা গাইডলাইনে 4.8-এ 4.B-তে বলাই আছে। মোবাইল অপারেটররা বলছে, বেসরকারি বিদেশি বিনিয়োগ সুরক্ষা ও উৎসাহিতকরণ আইন 1980 এর বিভিন্ন ধারা বলে বিনিয়োগকৃত অবকাঠামো বাজেয়াপ্ত বা গুটিয়ে নেয়ার সুযোগ নেই। এই আইনে বেসরকারি বিদেশি বিনিয়োগের প্রতি ন্যায্য ও ন্যায়সঙ্গত আচরণের এবং এর পূর্ণ সুরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা দিতে বলা হয়েছে। আইনগত কিছু জটিলতাও আছে ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে, সেটা কিভাবে ইম্প্যাক্টেড হবে এটাও একটু দেখার বিষয় আছে। তারপরে আমরা মনে করি যে এরকম একটা রেজিম হওয়া উচিত, আমরা নিজেরাও পারবো, অন্যদের থেকে নিতে পারবো। বর্তমানে 18 কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশ কিছু সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মানি লন্ডারিংয়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবে এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করেছে। সাইফুজ্জামানের বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এবার বন্দর বাণিজ্যের খবর। জনবল সংকটে 6 মাস ধরে বন্ধ বেনাপোল বন্দরের উদ্ভিদ সঙ্গ নিরোধ ল্যাবে কৃষি পণ্য ও বীজের মান পরীক্ষার কার্যক্রম। এতে ভাইরাস ঝুঁকিতে পড়েছে দেশের কৃষি খাত, এমন দাবি করেছে C&F এজেন্টরা। আর কর্তৃপক্ষ বলছে, জনবল নিয়োগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য এবং শাওন হোসেনের ছবিতে রিপোর্ট।
ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ বীজ, কৃষিজাত পণ্য ও খাদ্যদ্রব্য। এসব পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা বা ভাইরাস মুক্ত কিনা তা পরীক্ষার জন্য বন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রে রয়েছে একটি আন্তর্জাতিক মানের ল্যাব। তবে গেল 6 মাস ধরে ল্যাবে কোনো টেকনিশিয়ান না থাকায় পণ্যের মান পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। টেকনিশিয়ান না থাকার কারণে আমাদের ল্যাবের কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর একজন মাত্র ল্যাব বিশেষজ্ঞ ছিল এখানে, তাকেও কিছুদিন আগে বদলি করে দেওয়া হয়েছে। এই কারণে আমরা আসলে অনেক কাজই আমরা সঠিকভাবে করতে পারতেছি না। এতে ভাইরাসযুক্ত বীজ আমদানি হচ্ছে কিনা তা দেখার সুযোগ না থাকায় দেশের কৃষি খাত ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ C&F এজেন্টদের। ভারত থেকে যে সমস্ত কৃষি বীজ আমদানি হচ্ছে এটা কোনো ভাইরাস আছে কিনা এটা ল্যাবে পরীক্ষা করা খুব জরুরি। এই মালামাল জীবাণু পরীক্ষা করতে পারছি না, যাতে এখানে যথেষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই দাবি জানাই। কোয়ারেন্টাইন যে শাখা আছে এটাকে আরো একটু স্বয়ংসম্পূর্ণ এবং এখানে জনবল বাড়ানো প্রয়োজন। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 400 ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে, যার মধ্যে শতাধিক ট্রাক থাকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য ও কৃষি বীজ। সময় সংবাদ, বেনাপোল। ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের ঢল। পরিবার পরিজন নিয়ে মেতেছেন ঈদ আনন্দে। সে খবর জানাতে সৈকতে সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ঈদের ছুটি যেন শেষ হচ্ছে না। আজকে ষষ্ঠ দিনও আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক মানুষ। সাগরের তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ, পুরো মানুষ। কিন্তু আমরা যারা এসেছেন তারা দেখছি বালিয়াড়ি এবং সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে মেতে রয়েছেন। বিশেষ করে যেহেতু ব্যবসা গরম পড়ছে, আবার গত 2 দিন হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে আবার ব্যবসা গরম পড়ছে। এই গরম থেকে আসলে মানুষ প্রশান্তির জন্য সাগরের যে নোনা জল, সেই নোনা জলে নেমে পড়েছেন। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি বিভিন্ন পয়েন্ট দিয়ে পর্যটকরা নামছেন দলে দলে। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার অনেকে এসেছেন প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেই তারা কিন্তু সমুদ্রের যে উত্তাল ঢেউ, সেই উত্তাল ঢেউ মেতে রয়েছেন। আবার অনেকে বালিয়াড়ি রয়েছে, সেই বালিয়াড়িতে অনেকে ঘোরাঘুরি করছে, আবার অনেকে ফুটবল খেলছে, আবার অনেকে টিউব নিয়ে গা ভাসাচ্ছে। এভাবে মুহূর্তগুলো আসলে তাদের আনন্দে কাটছে। আমরা অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, ঈদের যেহেতু লম্বা ছুটি, এই লম্বা ছুটিতে তারা কক্সবাজার এসেছেন এবং কক্সবাজারে আসলে তারা পুরো বছর জুড়ে নাকি যে প্রশান্তি সেটি খুঁজে পান, যার কারণে কক্সবাজার ছুটে আসেন। বিশেষ করে কক্সবাজারে যেহেতু বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হচ্ছে, সেই ক্ষেত্রে প্রতিদিনই এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বেশ ভালো আয় করছেন সেটি বলছে। একদিকে এখানে যেমন জেটস্কি চালক, টিউব ব্যবসায়ী কিংবা কিটকট ব্যবসায়ী রয়েছে, আবার হকার রয়েছে, পাশাপাশি সামগ্রিকের দোকান রয়েছে। সবগুলোতে মানুষ যাচ্ছে এবং সেখানে যেহেতু বিভিন্ন রাইডসে চড়ছে, আবার অন্যদিকে বিভিন্ন বার্মিজ পণ্য কিনছে, সেই ক্ষেত্রে তারা বলছে, যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন বেশ তাদের ব্যবসা ভালো হচ্ছে। এরই মধ্যে আজকে পর্যন্ত 6 লাখের কাছাকাছি পর্যটকের সমাগম হয়েছে গত 6 দিনে। সেই বিষয়টি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছে। তারা বলছে যেহেতু প্রতিদিনই পর্যটকের চাপ বাড়ছে এবং আগামীকাল আরও বেশি পর্যটকের আগমন ঘটবে, সেই বিষয়টা বলছে। আমরা লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটছে, সেক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার লাইফগার্ড কর্মী যেমন নিয়োজিত রয়েছে, ঠিক তেমনি বিচ কর্মী রয়েছে। সবাই একযোগে কাজ করছে পর্যটকদের নিরাপত্তায়। তো এই ছিল কক্সবাজার সৈকত থেকে বিনোদনের সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দের খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় মেহেরপুরের হিমসাগর আমের চাহিদা বেড়েছে। রপ্তানি হচ্ছে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। বাগান মালিকরা বলছেন, আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাওয়ায় ব্যবসায়িক সম্ভাবনার দুয়ার উন্মোচন হবে। বিনিয়ামির তথ্য এবং ছবিতে রিপোর্ট। স্বাদ, মিষ্টতা আর অনন্য সুঘ্রাণের কারণে সুখ্যাতি পেয়েছে মেহেরপুরের হিমসাগর আম। কয়েক বছর ধরেই দেশ পেরিয়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ নানা দেশে রপ্তানি হচ্ছে এ জেলার আম। চলতি বছরের 27 মে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল হিমসাগর আম। গ্লোবাল গ্যাপের সনদপত্র পাওয়ায় আন্তর্জাতিকভাবে আম রপ্তানিতে বিড়ম্বনা কমবে বলে মনে করছেন আম চাষিরা। জিআই পণ্য হিসাবে এখন মানুষ সবাই জানতে পারছে এটা মেহেরপুরের হিমসাগর আম। আমরা এখন সেই অনুপাতে আমরা বেশি দামে এখন বিক্রয় করতে পারছি। মেহেরপুরের হিমসাগর আম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে, তখন আমাদের ব্যবসায়ীদের জন্য অনেকটা
অনেকটা ভালো এবং খুব লাভবান হব আমরা। ফার্মাররা আরও নতুন নতুন বাগান তৈরি করবে এবং হিমসাগর আমটা আমরা আমাদের দেশের সাথে বিদেশে যে রপ্তানিটা হচ্ছিল সেটার পরিমাণটা আমরা সামনের দিনে আরও বাড়াতে পারবো। হিমসাগর আম ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশের বাজারেও এর কদর বাড়বে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। যখন কোনো একটা পণ্য জিআই তালিকাভুক্ত হয় তখন এটার পরিচিতি সুনাম ছড়িয়ে যায়, তখন কি হবে এর চাহিদাটা বেড়ে যাবে, মার্কেট প্রাইসও বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। জেলায় 2366 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে হিমসাগর আমের বাগান 1650 হেক্টর জমিতে। সময় সংবাদ, মেহেরপুর। ঈদের পর আবারও জমজমাট দিনাজপুরের লিচুর বাজার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। দুলাল, দিনাজপুরের লিচুর বাজার কিন্তু আজকে জমজমাট। সকাল থেকে কিন্তু এখানে কেনা বেচা, বিশেষ ক্রেতা বিক্রেতাদের ভিড়ে এখানে লিচু বেচা কেনা হচ্ছে। তবে ঈদের পরে লিচুর যে কেনা বেচা সেটা কিছুটা হলো আজকে বেশি। সব প্রকারের লিচু কিন্তু এখানে উঠেছে, বিশেষ করে মাদ্রাজি, বোম্বে, বেদানা, চায়না 3, কাঁঠালি, হাড়িয়া থেকে শুরু করে। এবং গত ঈদের কয়েকদিন আগে যেটা বিক্রি হচ্ছিল, ঈদের পরে কিন্তু প্রতি সপ্তাহে আপনারা দেখছি 100 থেকে 250 টাকা বেড়েছে। বিশেষ করে বোম্বাই এবং মাদ্রাই যে লিচুটা সেটি বিক্রি হচ্ছে প্রতি 250 থেকে 300 টাকা, এবং মাদ্রাজি বিক্রি হচ্ছে আপনার প্রতি বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা। বেদানা লিচু 500 থেকে 750 টাকা, আবার চায়না 3 সে 1000 থেকে 1300 টাকা। হাড়িয়া কাঁঠালি যেটা বলা হচ্ছে সেটা 500 থেকে 600 টাকা। তবে এই যে লিচুর যে বাজার, বিশেষ করে আমদানি আজকে যথেষ্ট হলো। ক্রেতারা যেটা বলছেন যে তাদের অনেকের হাতের নাগালের বাইরে লিচুর যে দাম যেটা বাড়ছে। আর এই দিনাজপুরে আপনার এই মৌসুমে যেহেতু প্রচণ্ড গরমের কারণে কিছুটা হলো আপনার সমস্যায় পড়েছেন বাগানি এবং চাষিরা। তারা এখানে আপনার লিচু নিয়ে সকাল থেকে কিন্তু বিভিন্ন যানবাহনে করে এই লিচু নিয়ে এখানে আসছেন, বিক্রি করছেন। পাইকাররা যেটা বলছেন যে তারা খুব কম মার্জিনে তারা আপনার লিচু কিনে তারা আপনার বিভিন্ন জায়গায় তারা পাঠাচ্ছেন। বিশেষ করে আমরা দেখছি যে এখানে যারা লিচু কিনছেন তারা মোটামুটি, যেহেতু লিচু আপনার খ্যাত দিনাজপুরে, এখানে লিচুর স্বাদ এবং অনেক মিষ্টি হয়েছে লিচু, এবং সবাই আপনার লিচুর প্রশংসা করছেন। বিশেষ করে আমি বলবো যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলছেন যে এবার দিনাজপুরে আপনার লিচুর যে বেচাকেনা প্রায় 700 থেকে 800 কোটি টাকা এখানে হবে। তবে লিচুর যে বিপণনের যে অবস্থা, এখানে বাহাদুর বাজার, দিনাজপুর আপনার পৌর মার্কেটে যেখানে কালীতলা লিচুর মার্কেট এখানে চলছে, আমরা দেখছি এখনও আপনার ছোটোখাটো যানবাহন, বিশেষ করে ইজি বাইক এবং ভ্যানে করে আপনার এখানে বাগানি এবং চাষিরা এখানে লিচু নিয়ে আসছেন। তারা লিচু এখানে বিক্রি করছেন। হাক ডাকের মধ্যে দিয়ে একটা জমজমাট কিন্তু আপনার এখানে লিচু কেনাবেচা এখানে হচ্ছে। বিশেষ করে আরেকটি বিষয় আপনাকে বলবো যে এই লিচুর আগামী 10 থেকে 15 দিন এই লিচু কেনাবেচা হবে। তো আমার কাছ থেকে কালীতলা লিচুর মার্কেটের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যুক্ত হয়ে লিচুর বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও নমনীয় হতে পারেন আছেন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনাও। এসব কারণে বৃহস্পতিবার কমেছে ডলারের দাম, বিপরীতে দাম বেড়েছে ইউরো, ইউয়ান সহ অন্যান্য মুদ্রার। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ধারণার চেয়ে কম হওয়ায় সুদের হার বাড়ার সম্ভাবনা কমে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও চীন মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাজারে উদ্বেগ বাড়িয়েছে, যা ডলারের চাহিদা ও মান দুটোই কমিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায় এতে 6টি প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের মান পরিমাপকারী ডলার সূচক 22 এপ্রিলের পর সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বৃহস্পতিবার ডলার সূচক নেমেছে 98.327 পয়েন্টে। বিপরীতে ইউয়ানের মান বেড়ে ডলার প্রতি দাঁড়িয়েছে 7.19। ডলারের বিপরীতে ইউরোর মান গেল 7 সপ্তাহে সর্বোচ্চে উঠেছে। বিনিময় হার দাঁড়িয়েছে 1.15 ডলার। এদিকে জাপানি ইয়েনের বিপরীতে গ্রিনব্যাকের মান কমেছে 0.47%। বিনিময় মূল্য নেমেছে 144 ইয়েনে। স্টার্লিংয়ের মান 0.38% বেড়ে হয়েছে 1.35 ডলার। অস্ট্রেলিয়ান ডলার 0.05% বেড়ে 0.65 ডলার হয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।
ভারতের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই নতুন অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা খাতে 20% বরাদ্দ বাড়িয়েছে পাকিস্তান। সামরিক ব্যয় কমানো হলেও সেনাবাহিনীর বাজেটে বেড়ে দাঁড়িয়েছে 2.5 লাখ কোটি রুপিতে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দাবি, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের 8টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। এ কারণেই দ্রুত যুদ্ধ থামাতে বাধ্য হয় ইসলামাবাদ। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। মে মাসের শুরুতে 4 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালায় দুই দেশ। এতে ড্রোন, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। সামরিক সংঘাতে প্রথমবারের মতো চীনের তৈরি জে-10C যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। বিমানগুলো ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের বিপর্যয় স্পষ্ট ছিল বলে দাবি ভারতের। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের 8টি প্রধান বিমান ঘাঁটি ধ্বংস করে কার্যত যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় নয়াদিল্লি। মঙ্গলবার এক অনুষ্ঠানে পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে জয়শঙ্কর আবারও বলেন, ইসলামাবাদ হাজার হাজার সন্ত্রাসী তৈরি করছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ করার জন্য। সন্ত্রাসবাদকে পাকিস্তান নিজেদের রাষ্ট্রীয় নীতিতে শামিল করে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ উস্কে দিলে পাকিস্তানের গভীরে জোরালো হামলার হুঁশিয়ারি দেন জয়শঙ্কর। ভারতের এমন হুমকির মধ্যে সামরিক বাজেটে বড়সড় পরিবর্তন এনেছে পাকিস্তান। এই অর্থ বছরের সাশ্রয়ী বাজেটেও সবচেয়ে বেশি সামরিক খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটে প্রতিরক্ষা ব্যয় 20% বাড়িয়ে প্রায় 2.5 লাখ কোটি রুপি বা $900 কোটি নির্ধারণ করা হয়েছে। যদিও মোট বাজেট বরাদ্দ 7% কমেছে। এর আগে ভারত প্রতিরক্ষা বাজেট 10% বাড়িয়ে প্রায় $8,000 কোটি নির্ধারণ করে। ভবিষ্যৎ বাজেটে এই খাত আরও অগ্রাধিকার পাবে বলেও জানায় ভারত সরকার। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদ জব্দ। বাংলাদেশের অনুরোধে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির পদক্ষেপ, চলছে তদন্ত। এবং জনবল সংকটে 6 মাস ধরে বন্ধ বেনাপোল বন্দরের পরীক্ষাগার। হচ্ছে না কৃষি পণ্য ও বীজের মান পরীক্ষা। ভাইরাস ঝুঁকিতে দেশের কৃষিখাত, নিয়োগের কাজ চলমান জানালো কর্তৃপক্ষ। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।